মেরিন বেগমের কথায় মুচকি হাসল রৌদ্র। সে মুখ খুলবে তার আগেই পাশ থেকে অনেক ছটফট কণ্ঠে বলে, ওটাও একটা ছোটখাটো সারপ্রাইজ ছিল ফুপ্পি। এইটুকুতেই এতটা অবাক হলে চলবে? সামনে তো আরও আছে। মেরিন বেগম অবাক হলেন। তিনি কিছু বলবেন তার আগে পাশ থেকে রাইসা বেগম বলে উঠছেন, তা সময় আসলেই দেখতে পারবে ছোট মা। এখন আপাতত সেটা সারপ্রাইজই থাক। রৌদ্রের কথা আলতো হাসলেন রাইসা বেগম। তারা সবাই আরও কিছু কথা বলছিল, তখনই রাফিয়া বেগম সেখানে উপস্থিত হন, হাতে তার জুসের ট্রে। তিনি ট্রেটা অনিকার রৌদ্রের সামনে এগিয়ে দিয়ে বললেন, একটু জুস খেয়ে নাও আব্বু, শরীরটা তো একেবারে ঘেমে গেছে। অনেক তো রাফিয়া বেগমের কথা শেষ করার আগে গ্লাস তুলে গট গট করে গিলে ফেলে সবটা। উপস্থিত সবাই তার এমন কাণ্ডে আরেক দফা হেসে উঠেন। কিয়ৎক্ষণ রুবাদে রোদ একটা গ্লাস উঠিয়ে বলল, মেজমা, আসিফ ভাইয়া আর রামিমকেও দিতে হবে। ও নিয়ে তোর ভাবতে হবে না, আমি দিয়ে এসেছি ওদের। পেছন থেকে মায়ের কঞ্চে আসতেই পেছন ফিরে তাকালো রৌদ্র। জুবাইদা বেগম মৃদু হেসে এগিয়ে আসেন ছেলের কাছে। ছেলেকে একটু নিচু করে তার কপালে একটা চুমু বসিয়ে দেন সন্তর্পণে। তারপর ছেলেকে ছেড়ে দিয়ে বলেন, আমার ছেলেগুলো তো দেখছি সব কিছুতেই অলরাউন্ডার। মায়ের কথায় আলতো হাসলো ছেলেটা। মাকে নিজের বাহু ডোরে আগলে নিয়ে বলল, দেখতে হবে না ছেলেটা কার। রোদ্রে এমন কথা উপস্থিত সবাই একসাথে সায় দিয়ে হচ্ছে। এরই মাঝে অনেক মেয়েকেই গাল ফুলিয়ে নাক টেনে বলল, শুধু রোদ ভাইকেই চুমো, আর আমাকে একটাও না, তাই না? জুবাইদা বেগম ফিক করেই হেসে দিলেন ছেলেটার কথায়। রৌদ্রকে ছেড়ে দিয়ে অনিকের কাছে গিয়ে ছেলেটার কানটা হালকা চিনি দিয়ে বললেন, ইস, তোমায় কি আদর না করে থাকা যায় আব্বা? বলি তিনি কান ছেড়ে দিয়ে সযত্নে চুমু খেলেন অনিকের কপালে। পরপর দুটো চুমু খেয়ে বললেন, খুব ভালো নেচেছো আব্বা। তোমার পছন্দ হয়েছে বড় মা? পছন্দ বই কি, খুব সুন্দর হয়েছে। এই মেয়ে শোনো। অজানা কারোর আগে পেছন ফিরে অরিন। পেছনে তাকাতে দেখতে পেল রাইসা বেগমের বড় ভাইয়ের ছেলে রামিমকে। রামিম একটা মিষ্টি হাসি দিয়ে এগিয়ে আসে অরিনের কাছে। সে অনেকটা কাছাকাছি এসে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। হুট করে এমন প্রশংসা শুনে অন্য কারোর খুশি হওয়ার কথা থাকলেও অরিন যেন কিছুটা অপ্রস্তুত হলো। সে সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, জি ধন্যবাদ, আপনাকে যথেষ্ট সুন্দর লাগছে। অরিনের মুখে নিজের প্রশংসা শুনে রামিমের যেন আকাশে চাঁদ হাতে পাবার ন্যায় অবস্থা। সে আবারও চমৎকার হেসে বলল, হ্যাঁ তা আমি জানি। আচ্ছা ওসব বাদ দাও, আগে বলো আজকে আমাদের নাচ কেমন লাগলো তোমার? অরিন থমকাল। তৎক্ষণাৎ তার চোখের সামনে ভেসে ওঠে তখনকার করা রৌদ্রের নাচ। মেয়েটা অন্য কারো নাচ দেখলে না বলবে কেমন হয়েছে। সে তো শুধু শুরু থেকেই তার রোদ ভাইয়ের দিকে অনিমেষ চেয়েছিল। অনিমেষ চোখে চেয়ে তাকিয়েছিল। কতবার যে চেয়েছিল নিজের চোখটাকে সরাতে, কিন্তু বিহাইয়ার চোখ দুটো সে কথা মানলে তো। অরিনকে এমন নিজের ভাবনায় বিভোর থাকতে দেখে তার সামনে তুড়ি বাঁচালো রামিম। সাথে সাথে চমকে উঠছে অরিন। খানিক্ষণ হাসপাস করতে থাকে মেয়েটা। পরের মুহূর্তে রামিমকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে প্রস্থান ঘটে অরিন। অন্যদিকে তার এহেন ব্যবহারে পুরো দস্তর অবাক হলো ছেলেটা। মনে মনে ভাবছে, এটা কি হলো? আড়লে দাঁড়িয়ে এতক্ষণ সবটাই পরখ করছিল রৌদ্র। ইস, বিয়ে ভাইটা না হলে আজকে যে রামিমের কি হতো। এই রোদ দাঁড়া। চলতি পাগুলো হঠাৎই ডাকে থেমে যায় রৌদ্র। পেছনে ফিরে তাকাতেই দেখতে পায় শিশির হন্তদন্ত হয়ে তার দিকেই ছুটে আসছে। রৌদ্র সটভাবে দাঁড়িয়ে রইল নিজ জায়গাতে। কিয়ৎক্ষণ বাদে শিশির তার সামনে এসে হাঁপাতে থাকে। ছুটে আসার দরুন মেয়েটা হাঁপিয়ে উঠেছে কেমন। রৌদ্র কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল শিকুটি করে। তারপর মিনিট খানেক পর রাজবাড়ি গলায় বলে ওঠে, কি সমস্যা? এভাবে দৌড়াচ্ছিস কেন? শিশির তৎক্ষণাৎ উত্তর দিতে পারল না। আর পারবি বা কিভাবে? মেয়েটা তো হাঁপিয়েই কুল পাচ্ছে না। শিশিরকে চুপ থাকতে দেখে রৌদ্র আবারও তাড়া দিয়ে বলতে থাকে, কিরে, কিছু বলবি নাকি আমি চলে যাব? আমার একটা কাজ আছে, যেতে হবে ইমিডিয়েটলি। রৌদ্রের এমন ব্যবহারে খানিকটা অবাক হলো শিশির। মেয়েটা তার সামনে এমন হাঁপাচ্ছে, অথচ সে কিনা নিজের ব্যস্ততা দেখাচ্ছে তাকে। কোথায় সে আরও
সফট হয়ে কথা বলবে তা না করে সে এমন বিহেভ করছে, বিষয়টা ভাবতে ভাবতেই শিশিরের মনে ক্ষুণ্ণ হলো। মেয়েটার চোখ দুটোর কোটর ভরে আসলো মুহূর্তে। সে ছলছল চোখ জোড়ায় আড়াল করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল রৌদ্রের সামনে। অন্যদিকে এখন রৌদ্রের মন মেজাজের যা অবস্থা, তাতে করে এই মুহূর্তে তার কাছে অন্য কারো অতি মিষ্টি কথা যেন ভীষণ তেতো ঠেকছে। এই মুহূর্তে ছেলেটা শিশিরের কাণ্ডে যথেষ্ট বিরক্ত হলো। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেললো, এক প্রকার খিকিয়ে উঠেছে। এই, তুই কিছু না বললে আমায় আটকালি কেন? তোর কাছে কি মনে হয় আমার কাছে অঢেল সময় পড়ে থাকে? শুনে রাখ শিশির, আমার কাছে নষ্ট করবার মতো একদম সময় নেই, আর ভুলেও কখনো এমন করে আমার সময় নষ্ট করবি না। শক্ত কথাগুলো শেষ করে রৌদ্র তৎক্ষণাৎ সেখান থেকে প্রস্থান ঘটায়। অন্যদিকে তার চলে যাওয়ার পানে ছলছল চোখে তাকিয়ে রইল শিশির। মেয়েটার বুকটায় কেমন হঠাৎ করেই ব্যথায় শুরু হয়ে গেল। এতগুলো বছর একেবারে জন্য রোদ তার সাথে এতটা শক্ত ভাষায় কথা বলেনি, তাহলে আজ হঠাৎ কি হলো ছেলেটার? সত্যি কি ও রোদের সময় নষ্ট করে? ওর সাথে কথা বলাও কি রোদের জন্য সময় নষ্ট? আচ্ছা, রোদ না ওকে ভালোবাসে, তাহলে ওর ছলছল চোখ দেখে কেন থমকালো না রোদ? কেন ওর কণ্ঠ নরম হলো না? আচ্ছা, রোদ সত্যি ওকে ভালোবাসে তো? আরে আপনাকে কতবার বললাম আমি ওই আইসক্রিমটাই নিব। আরে আফা, দোকানে অ্যাডাই ছিল, এক পিস ছিল, এখনই ওইটা শহরের ভাইজান নিয়ে গেল। আমি আপনারে এখন কইতে দেবো কন্ত? দোকানের কথায় আরেক দফা খেকে উঠল ফারিন। চোখে মুখে স্পষ্ট রাগ ফুটিয়ে বলতে লাগলো, আপনি তো আচ্ছা লোক। আমি প্রথমে এসে ওই আইসক্রিমটার দাম দিলাম, আর আপনি কিনা আমার কেনা আইসক্রিম আমায় না দিয়ে অন্য একজনকে দিয়ে দিলেন। এটা কেমন নীতি? ফারিনের কথায় দোকানে চুপ করেই গেল। মুহূর্তেই লোকটার চোখ মুখে ফুটে উঠে অপরাধের ছাপ। তিনি খানিকক্ষণ আমতা আমতা করে বললেন, আফা ছড়ি, আসলে দোকানটা তো এত ভিড় আছিল যে আমি ভুলে আপনারটা আরেকজনের দিয়ে দিয়েছি। আমি এখন কি কমু কন? লোকটার ভুল স্বীকার করা দেখে ফারিন থমকাল। কিছুক্ষণ রাগে গজগজ করতে করতে পাশে থাকা মেয়েটার হাত ধরে হাঁটা শুরু করে গ্রামের মিঠো পথ দিয়ে। অন্যদিকে দোকানে আফসোসের চোখে তাকিয়ে দেখলো তাদের চলে যাওয়া। ঠিক তখনই তার সামনে এসে একটা 100 টাকার নোট এগিয়ে দেয় একজন। নিন, আইসক্রিমের টাকাটা রাখুন। অনেকের কথা সম্বিত ফিরে পেল দোকানে। অনেকের দিকে সরু চোখে তাকিয়ে থেকে জিজ্ঞেস করে, আপনারে আইসক্রিমটা দিলাম। অনেক সুখোজ গেল, বলল। হ্যাঁ তো? দোকানি এবার নিজের ভুলগুলো আবারও বলতে শুরু করে। আর কইন না ভাইজান, আর একটু আগে দুইজন আফা আসছিল, তারা আপনারে খাওয়া আইসক্রিমের দাম আগেই দিয়ে ফেলাইছে। তখনই আপনিও ওই আইসক্রিমটাই চাইছিলেন, আর আমার দোকানে ভিড় বেশি থাকায় আমিও আর খেয়াল করি নাই আমি কারে দিছি। অনেক লোকটার কথা অবাক হলে মনে মনে তারও কোথাও অপরাধ বোধ অনুভব হচ্ছে। সে দোকানিকে বলল। দোকানের কথায়, আচ্ছা, মেয়েগুলো কোন দিকে গেছে? ওই তো ওইদিকে। দোকানির কথা মোতাবেক অনেকও ছুট লাগায় সেদিকে। তাকে এমন ছুটতে দেখে অদূরে দাঁড়িয়ে থাকা রৌদ্র কিছুটা অবাক হলো। পরক্ষণেই সেও পিছু নিল অনেকের। বেশ কিছুটা পথ সামনে এগোতেই মেয়ে দুটোর দেখা পায় অনেক। সে পেছন থেকে ডাক ছুড়ল তাদের উদ্দেশ্যে। এই যে মিস, শুনছেন? একটু দাঁড়ান প্লিজ। হঠাৎই কোনো আগন্তুকের ডাকে থমকায় মেয়ে দুটো। কিছুক্ষণ আমতা আমতা করে পেছনে ফিরল ফারিন। তৎক্ষণাৎ তার হাত দুটো চেপে ধরে পাশের মেয়েটা। ফারিন তার পাশে থাকা মেয়েটার দিকে তাকাতে দেখতে পায় মেয়েটার ভিতর সন্ত্রস্ত চাহনি। ফারিন চোখ দিয়ে আশ্বস্ত করলো মেয়েটাকে। পরক্ষণে আবার পেছনে ফিরে অনেকের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, কি হয়েছে? ওভাবে ডাকছেন কেন? অনেক এগিয়ে আসে চোখে মুখে খানিকটা লজ্জিত ভাব ফুটিয়ে তুলে বলল, আসলে তখন আপনাদের আইসক্রিমটা আমি খেয়েছিলাম। বিশ্বাস করুন, আমি একদমই জানতাম না বিষয়টা। ফারিন এতক্ষণে বুঝলো ব্যাপারটা কপাল হতে বিরক্তিভাব সরে গিয়ে আগের ন্যায় বলল, ও বুঝলাম, যাই হোক। আর কিছু? মেয়েটার অমন সোজাসাপটা কথায় ভর খালে অনেক। ছেলেটা কিছুক্ষণ থেমে থমথমে মুখে দাঁড়িয়ে রইল। পরক্ষণেই নিজেকে স্বাভাবিক করে বলতে লাগলো, না, আর কিছু না। অনেকের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবারও হাঁটা শুরু করে মেয়ে দুটো। কিছুটা পথ এগোতে সামনে
থেকে আসা একটা অটোরিক্সায় হুট করে ফারিনের পাশে মেয়েটার পায়ের উপর দিয়ে উঠিয়ে দেয়। মেয়েটা তৎক্ষণাৎ ব্যথিতুর শব্দ করে ধপ করে বসে পড়ে মাটির রাস্তায়। এতক্ষণ পেছন থেকে তাদের দিকে তাকিয়ে ছিল অনেক। যেই না পুরো ঘটনা তার বোধগম্য হলো, তখনই সে তড়িঘড়ি করে ছুটে এসে তাদের কাছে। ব্যথা পাওয়া মেয়েটি মাথা নিচু করে বসে ছিল মাটিতে। অনেক সেদিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করে, মিস, আপনি খুব বেশি ব্যথা পেয়েছেন? তার অমন উদ্ভট কথায় বিরক্ত হলো ফারিন। খেকিয়ে উঠে বলতে লাগলো, আশ্চর্য, আপনি কি বোকা? একটা মানুষের পায়ের উপর রিকশার চাপ লেগেছে, আর আপনি কিনা তাকে জিজ্ঞেস করছেন সে ব্যথা পেল কিনা। ফারিনের কথা থতমত খেয়ে যায় অনেক। বেচারা আবারও লজ্জিত হলো নিজের বোকামিতে। ফারিন আবার অনেকের থেকে নজর সরিয়ে রিস্কাওয়ালার দিকে রাখলো। পরক্ষণে মুখ আরও কিছুটা শক্ত করে গলায় ছাঁচ এনে বলল, ওই মিয়া, ওই নিচে নামেন, এক্ষুনি নিচে নামেন কইতাছি। রিস্কাওয়ালা ফরকে যায় ফারিনের কথা। লোকটা হালকা ফাঁকা ঢোক গিলে রিস্কার ছেড়ে নিচে নামে। নিজের দোষ থাকা সত্ত্বেও এক প্রকার উপেক্ষা করে বলতে থাকে, দেখেন আফা, আমার কোনো দোষ নাই। হেই হুট কইরা আমার রিক্সায় পাড়ায় সামনে চলে আইছে, এখন এনে আমার কি দোষ বলেন? লোকটার কথা আরেক দফা মেজাজ বিগড়ে যায় ফারিনের। সে বেশ কিছুক্ষণ তর্ক করতে থাকে ছেলেটার লোকটার সঙ্গে। পরক্ষণে আর কুলোতে না পেরে বলে উঠছে, ওই আপনি চিনেন আমি কেডা? আমি হয়েছে এই এলাকার মেম্বারের মাইয়া, তুরক মজুমদারের একমাত্র মেয়ে মাহিলা ফারিন। আর শুধু এটাই না, আমার নানা কি জানেন? আব্দুল মান্নান এহসান। এবার বুঝ রেখে কথা কইয়েন। সামনে থাকা রিক্সাওয়ালা তৎক্ষণাৎ চমকে উঠছে ফারিনের কথায়। লোকটা ভয় শুষ্ক ঢোক গিলে আমতা আমতা করে বলতে থাকে, হাসা, আপনি মেম্বারের মাইয়া? ওই মিয়া হাসা মানে? আপনি কি আমার বেয়াই লাগেন নাকি যে আপনার লগে মিছা কথা কইয়া মস্করা করতে হইব? এহেন কথা রিক্সাওয়ালার মুখটা তৎক্ষণাৎই চুপসে যায়। সে নিজের ভুল স্বীকার করে ফারিনের কাছে ক্ষমা চাইতে থাকে অনবরত। অন্যদিকে পেছনে দাঁড়িয়ে থাকা অনেক হতভম্বই দাঁড়িয়ে আছে। বারবার তার মনে হচ্ছে কানটা বুঝি মাত্র ভুল শুনল। আসলেই কি ও যা ভাবছে তাই সত্যি? মেয়েটা সত্যি এহসান বাড়ির? নিজের ভাবনার এক পর্যায়ে অরণ্যের খেয়াল হলো মাটিতে উবু হয়ে গোঙাতে থাকা মেয়েটাকে। অনেক তার সামনে এক হাঁটু গেড়ে বসে পড়ে, নিজের এক হাত বাড়িয়ে মেয়েটার সামনে এগিয়ে ধরে বলল, মিস, আমার হাতটা ধরে ওঠার চেষ্টা করুন। তৎক্ষণাৎ মাথা তুলল মেয়েটা, যা দেখে থমকে গেল অনেক। হুট করে গায়ে যেন তার এক অদ্ভুত শিরশিরানি বই গেল। ছেলেটা হতবিহ্বল হয়ে তাকে রইল মেয়েটার পানে। তো চোখ দুটো তার সত্যি বিশ্বাস করতে পারছে না মেয়েটাকে। অনেক ফাঁকা ঠোক গেল, চোখের পাতাও বুঝি থমকে গেছে ছেলেটা। ঠিক তখনই পেছন থেকে বেঁচে আসে ফারিনের তেজপূর্ণ কঞ্চ। ওই যে সরেন সামনে থেকে। এই ক্রায় তো আমার হাতটা ধরে একটু কষ্ট করে রিক্সায় উঠে বস। উনি যেহেতু তোর ক্ষতি করেছে সেহেতু ওনার রিক্সাতেই বাড়ি অবধি যাব, চল। ফারিনের কথা ইকরা সম্মতি জানে। মাথা নাড়লো ফারিনের বাড়িয়ে রাখা হাতটা আঁকড়ে ধরে বহু কষ্টে উঠে দাঁড়ায় মেয়েটা। তারপর কোনো রকমে হেসড়ে হেসড়ে চলে যায় রিক্সা অবধি। রিক্সা উঠে পড়তে রিক্সাটা ছুটে চলে গেল ধীর গতিতে। অন্যদিকে বেচারা অনেক এখনো আগের ন্যায় বসে আছে মাটিতে। সে কিয়ৎক্ষণ বাদে উঠে দাঁড়িয়ে হতভম্বে ভিড়ভিড়িয়ে বলল, মায়াবিনী। ঠিক তখনই কাঁধে কারো শীতল স্পর্শ পেতে চমকে উঠে অরেন। তখন পাশে তাকাতে দেখতে পায় রৌদ্রকে। অনেক কিছুক্ষণ তার দিকে তাকে এক দৃষ্টিতে থেকে হঠাৎই বলে উঠছে, ভাইয়া, ওই মেয়েটা। ইকরা, সায়েদা জান্নাত ইকরা, আমাদের বড় ফুপ্পির মেয়ে। আরেক দফা অবাক হলো অনেক। অবাকের জেরে এক কদম পিছিয়ে যায় ছেলেটা। হতবাক হয়ে বলল, মায়াবিনী বড় ফুপ্পির মেয়ে? রৌদ্রের মুখভঙ্গি একেবারে নিরুত্তাপ। সে কোনো রকম ভনিতা ছাড়াই উত্তর দেয়, হ্যাঁ। কিছুক্ষণ চুপ করেই রইল, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল নিজ জায়গাতে। তা দেখে এগিয়ে আসে রৌদ্র। অনেকের কাঁধে আলতো করে হাত রেখে বলে, ইকরা বড় ফুপ্পির মেয়ে বলে কি তুই পিছিয়ে যাবি? তড়িৎ গতিতে মাথা তুলল অনেক। গলায় যথেষ্ট দৃঢ়তা এনে বলে উঠছে, যাকে একবার এই মনের মণিকোঠায় বসেছে তাকে এত সহজে কিভাবে ছাড়ি বলতো? এটা যে সম্পূর্ণ অসম্ভব। কিরে, তোরা কইছিলি এতক্ষণ? ওইদিকে মেয়েটাকে মেহেদি পরাচ্ছে, অনুষ্ঠান চলছে,
তোরা না হয় মেহেদি না লাগাস, অন্তত বোনটার সঙ্গে সময় তো কাটাতে পারিস, তাই না? মায়ের কথায় মাথা নাড়ে রোজ। পাশ থেকে অনেকের হাতটা ধরে তাকে নিয়ে যায় স্টেজের কাছে। তাদেরকে একসঙ্গে দেখতে পেয়ে রুহি বলে হচ্ছে, ভাইয়া কোথায় ছিলে তোমরা? আমি সে কতক্ষণ যাবত অপেক্ষা করছি তোমাদের জন্য। বোনের কথা মুচকে হাসলো রোজ। এগিয়ে এসে পাশে বসলো মেয়েটা। অতঃপর এক হাতে রুহিকে সামনে টেনে এনে বলা, বাহ, মেহেদিটা তো বেশ সুন্দর লাগছে তোর হাতে, একেবারেই নিখুঁত। ভাইয়ের মুখে এহেন প্রশংসা শুনে খুশিতে গদগদ হয়ে ওঠে মেয়েটা। আপ্লুত কণ্ঠে বলে ওঠে, তুমি যখন বলেছো তাহলে নিশ্চয়ই খুব সুন্দর হয়েছে। আচ্ছা, মেহেদিটা কি ভালো লাগছে? বেশ সুন্দর লাগছে। মুচকি হাসলো রুহি। পরক্ষণেই তার দৃষ্টি আটকে পড়লো সামনে বসে থাকা অনিকের উপর। ছেলেটা কেমন যেন থমথমে মুখে বসে আছে। রুহি ডাকলো তাকে, অনি ভাইয়া। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। হঠাৎ থেকে এক প্রকার হকচকি উঠে অনেক। আশেপাশে একবার এলোমেলো দৃষ্টি ফেলে ডাকের উৎস খুঁজতে লাগলো ছেলেটা। তার এমন ভাবভঙ্গিতে রৌদ্র গম্ভীর মুখে বসে থাকলো। উদ্বিগ্ন হলো রুহি। সে চিন্তিত গলায় শুধায়, অনি ভাইয়া কি হয়েছে তোমার? অনেক এবার দৃষ্টি তাক করলো রুহির উপর। সন্দিহান গলায় বলল, কিছু বললে? পর্যায়ে রুহি ফ্রুকুচকায় বলে হচ্ছে, কি হয়েছে তোমার? কি ভাবছিলে অমন ভাবে? অনেক কেমন চোর ধরা পড়ার ন্যায় কাঁচুমাচু করতে লাগলো। প্রসঙ্গ এড়াতেই বলল, না তেমন কিছু না, বাদ দে সব। আচ্ছা দেখি তোর মেহেদিটা কেমন হয়েছে। বলে এগিয়ে আসছে সে। অন্যদিকে রুহি এখনো অবাক চোখে তাকিয়ে রইল অনিকের পানে। ছেলেটার চেহারা স্পষ্ট কিছু লুকানোর চেষ্টা। যা, এত কষ্ট করে মেয়েটার পছন্দের মিষ্টিটা তৈরি করলাম, আর এইটাই কিনা মেয়েটার সামনে দিতে ভুলে গেলাম। দেখ, এই ভুলো মন নিয়ে আর পারি না। বিরতি নিয়ে একা একাই বিড়বিড় করছে রাফিয়া বেগম। এই মুহূর্তে তিনি বেশ বিরক্ত নিজের এমন ভুলোমনা কর্মকাণ্ডে। মিষ্টির থালাটা হাতে নিয়ে রান্নাঘর থেকে বের হতে লাগলেন তিনি, কিন্তু দুপা এগোতে মাথার উপর থেকে আঁচলটা খসে পড়ল আলগোছে। এই পর্যায়ে আর একটা বিরক্তি হলেন তিনি। বয়সের হালকা ছাপ পড়া গৌর বর্ণের স্নিগ্ধ সুশ্রী মুখখানা স্পষ্ট দেখা মিল বিরক্তির আভাস। তিনি হাতের থালাটা এক হাতে নিয়ে যেই না আঁচলটা মাথায় উঠাতে যাবেন, তার আগেই কেউ একজন এসে সন্তর্পণে তার গোমচাটা টেনে দেয় মাথায়। রাফিয়া বেগম চকিত দৃষ্টি ফেলল সামনে। পরক্ষণে অতি পরিচিত মুখখানা দেখে স্বস্তি নিঃশ্বাস ফেললেন তিনি। চোখে মুখে কৃতজ্ঞতা ফুটিয়ে চলে যেতে নিবেন, তার আগেই আবারও তার পথ আটকে দাঁড়ান সাব্বির সাহেব। রাফিয়া বেগম সুগুটায় স্বামীর পানে তাকে ইশারা জিজ্ঞেস করেন, কি হলো? সাব্বির সাহেব প্রত্যুত্তরে মুচকি হাসল। স্ত্রীর স্নিগ্ধ সুশ্রী মুখশ্রীতে মুগ্ধ নয়নে তাকে রইলেন কিয়ৎক্ষণ। হাত বাড়িয়ে স্ত্রীর ঘামে ভেজা কপালে লেপটে থাকা চুলগুলো সরিয়ে দিলেন আলগোছে। তারপর পকেট থেকে রুমালটা বের করে সযত্নে মুছে দিলেন স্ত্রীর ঘামে ভেজা ললাট। রাফিয়া বেগম মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখলেন স্বামীর যত্নে ভরা কর্মকাণ্ড। মনে মনে ভাবলেন, কথায় আছে সময়ের সাথে সাথে নাকি ভালোবাসা কমে, কিন্তু কই, তার সাথে তো এমনটা ঘটল না। এই মানুষটার এহেন কর্মকাণ্ডই কি যথেষ্ট নয় উক্ত যুক্তিটাকে মিথ্যে বলার? সাব্বির সাহেব সময় নিয়ে তাকে রইলেন স্ত্রীর পানে। অতঃপর মুগ্ধতা মিশ্রিত কণ্ঠে বললেন, সুন্দর লাগছে তোমায় রাফু। রাফিয়া বেগম লজ্জালু হাসলেন। অপর মুখের উপর ছেয়ে যাওয়া রাজ্যের লজ্জাগুলো ঢাকবার ন্যায় কপট রাখি ফাপনি বলেন, কি সব বলছো? কেউ শুনলে কি ভাববে বলো তো? দেখি সরো আমার সামনে থেকে। সাব্বির সাহেব বেশ বুঝলেন স্ত্রীর মনোভাব। তিনি মৃদু হেসে নিচ্ছে গলায় বললেন, কেউ শুনলেই কি, আর না শুনলেই কি? হু 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 হু। তৎক্ষণাৎ পেছন থেকে ভেসে আসা কাশির শব্দে দুজনেই হকচকিয়ে উঠে পেছনে ফিরলেন। দেখতে পেলেন অদূরে দাঁড়িয়ে মিটমিটে হাসতে থাকা তাসিক সাহেব এবং তাইফ সাহেবকে। তাসিক সাহেব বহু কষ্টে হাসি থামিয়ে হালকা গলা খাকারিতে বললেন, এ মানে ভাইজান, আমরা সত্যি কিছু শুনিনি, এমনকি দেখিও নি, তাই না ছোট ভাইজান? হুট করে নিজেকে এমন সাক্ষী ধরে ভাবাচাকে খেয়ে গেলেন তাইফ সাহেব। একবার ছোট ভাইয়ের দিকে সন্দিহান চোখে তাকাতেই দেখতে পেলেন ছোট ভাইয়ের চোখ টিপে দেওয়ার সতর্কতা। তিনি খানিকক্ষণ দুনুমুনু করে বললেন, হ্যাঁ হ্যাঁ ভাইজান দেখেছি।
কথাটা শেষ করার আগেই বা হাতে জোরালো চিমটির আঘাত পেতেই সম্বিত ফিরল ওনার। পরক্ষণে জিভ কাটলেন নিজের বলা বোকা কথায়, নিজেকে শুধরে নিতে ফের বললেন, না না, কিছু দেখিনি ভাইজান, শুনিও নি। দেবরদের সামনে এহেন কাণ্ডে বেশ লজ্জা পেলেন রাফিয়া বেগম। তিনি তড়িঘড়ি করে জায়গা ত্যাগ করেন। ইস, এই বয়সে এসেও এই লোকটার জন্য এমন লজ্জায় পড়তে হলো। অন্যদিকে সাব্বির সাহেব নিজ জায়গায় দাঁড়িয়ে আমতা আমতা করতে লাগলেন। ভাইদের এখনো হাসতে দেখে এক প্রকার খেকিয়ে উঠেই বলতে লাগলেন, এখানে এত হাসির কি হলো বুঝলাম না। তৎক্ষণাৎ হাসি থামালো দুজন। একবার একে অপরের মুখ ছাঁচাই করে আবার ফিক করি হেসে দিলেন দুজনে। তাদের দেখে সাব্বির সাহেব হার মানলেন, অতঃপর নিজেও হাসতে লাগলেন ভাইদের সাথে। শিশির, ওখানে বসে আছো কেন? পেছন থেকে ভেসে আসা রাইসা বেগমের কণ্ঠে নড়ে চড়ে বসলো মেয়েটা। হাতের উঁচু পেছে চোখ দুটো মুছে নিয়ে নাক টালো খানিকটা। পুকুর ঘাটের সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে তৎক্ষণাৎ। তাকে দেখে এগিয়ে আসেন রাইসা বেগম। রঙিন বাতির চিমচিমে আলোয় মেয়েটার মলিন মুখখানা দেখে বড্ড মায়া হলো তার। তিনি হাত বাড়িয়ে মেয়েটার চিবুক আঙুল ঠেকিয়ে মুখটা উঁচু করলেন, সন্ধিয়ার গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? এভাবে একা বসে আছো কেন? মন খারাপ নাকি? শিশির ভেজা চোখে আদৌ হাসলো, বলল, না ছোট আন্টি, আসলে বাড়ির গান বাজানোর শব্দে মাথাটা কেমন ঝিমঝিম করছে, তাই এখানে এসে বসেছিলাম। রাইসা বেগম চোখ ছোট ছোট করে তাকিয়ে রইলেন মেয়েটার পানে। তার চেহারায় স্পষ্ট অবিশ্বাসের ছাপ। হয়তো মেয়েটার এহেন যুক্তি মোটেও বিশ্বাসযোগ্য হয়নি মনে তার। তিনি এবার মেয়েটার চিবুক ছেড়ে দিয়ে কাঁধে হাত রাখলেন, নরম সুরে জিজ্ঞেস করলেন, রোদের সাথে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে? তরির চোখ তুলে তাকালো শিশির, চোখে মুখে অবাকের রেশ। হয়তো ভাবছে ছোট আন্টি কি করে বুঝলো ব্যাপারটা? রাইসা বেগম শিশিরের এমন মুখভঙ্গিতে মুচকে হাসলেন, গলায় গাম্ভীর্যে ছাপ ফুটিয়ে বলতে লাগলেন, একটা সম্পর্কে এমন টুকটাক বহু ঝামেলাই হয়, তাই বলে কি এমন মন খারাপ করে বসে থাকলে চলবে বোকা মেয়ে? নাকি প্রিয় মানুষটার সাথে সরাসরি কথা বলে বিষয়টা সর্ট আউট করে ফেলা উচিত? আশা করি কোনটা করতে হবে সেটা আর আমায় বলে দিতে হবে না। শিশির ভেজা চোখে আবারও হাসলো, মনে মনে ভাবল, সত্যি তো, রোদের সাথে সরাসরি কথা না বলে এখানে বসে থাকাটা নিহাত বোকামি বই কি। ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত রুমটা চারিদিকে কেমন নিস্তব্ধতা ছড়িয়ে ছিটিয়ে আছে। ক্ষণে ক্ষণে কানে এসে বাজছে কারোর ঘন ঘন নিঃশ্বাসের উঠানামার শব্দ। খাটের পাশে হেলান দিয়ে ফ্লোরে বসে আছে অনেক, এক হাঁটু উঁচিয়ে, তারপরও হাত ছেঁকিয়ে মাথাটা শক্ত করে চেপে ধরে আছে ছেলেটা। কিয়ৎকাল বাদে ঘরে বিদঘুটে অন্ধকার ছাপে ঘরে প্রবেশ করে এক সিলতে আলো। কেউ একজন শটান হয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে। অনেক সেদিকে ফিরলই না, হয়তো না ফিরেই বুঝে গিয়েছে কে হতে পারে মানুষটা। রৌদ্র দরজাটা ভেতর থেকে লাগিয়ে অনেকের কাছে আসলো। ছেলেটার পাশ ঘেঁষে বসে পড়লো মেঝেতে, তারপর হাত বাড়িয়ে আলতো করে অনেকের মাথাটা টেনে আনো নিজের বুক বরাবর। এক হাতে ছেলেটার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল, এভাবে একা বসে আছিস কেন? অনেকের এখন কি হলো কে জানে। সে ফট করে জড়িয়ে ধরে রৌদ্রের কোমর ধরে আসা গলায় বলে ওঠে, কেন এমনটা হলো ভাইয়া? কেন মনটা ওকেই ভালোবাসতে গেল? আচ্ছা, আমি না হয় ওকে ভালোবাসি, কিন্তু ও তো আমায় ভালোবাসে না। ও যদি পরিবারের দোহাই দিয়ে আমার ভালোবাসাকে ফিরিয়ে দেয়, তখন আমি কি করব ভাইয়া? কিভাবে সামলাবো নিজেকে? এই অল্প সময়ের মধ্যেই মেয়েটার স্মৃতিগুলো কেমন আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে আমায়। আমি চোখটা একটু বন্ধ করলেই ওর স্নিগ্ধ মুখটা ভেসে ওঠে কল্পনার মাংস পড়ে। এত কিছুর পরও কি ওকে ভুলে যাবো আমি? সেটা থামলো, হয়তো গলা ধরে আসছে তাই। খানিকক্ষণ বাদে নাক টানার শব্দ আসলো তার থেকে। সে বহু কষ্টে ফের বলল, রৌদ্র ভাইয়া, ও কি সত্যি আমায় ভালোবাসবে না? ফিরিয়ে দিবে আমায়? ফিরিয়ে দিবে আমার ভালোবাসাকে? ও আমার না হলে কিভাবে বাঁচবো ভাইয়া আমি? এবার মুখ খুললো, অনেকের মাথাটা আরেকটু চেপে ধরে বলল, আমি থাকতে এত কিসের চিন্তা তোর? আমি থাকতে এমন কিছুই হবে না। তোর ভালোবাসা নিশ্চয়ই সফল হবে, চিন্তা করিস না। মনে রাখিস আমি আছি। ব্যাস, রৌদ্রের এতটুকু কথাই যেন ম্যাজিকের মতো কাজ করলো অনেকের ওপর। ছেলেটা সময় নিয়ে রৌদ্রের বুক হতে মাথা উঠায়, পরপরই খাটের সঙ্গে হেলান দিয়ে গলায় কর্তৃক রেস টেনে বলল, ভেবেছিলাম তোমার ভালোবাসার কথা জানলে পরিবারে হয়তো একটা বড় ঝড় বইবে, কিন্তু দেখো আমার কপাল, এবার তো মনে হচ্ছে এসান বাড়িতে একটা নয়, রীতিমতো দুটো ঝড় বইতে চলেছে।
এমন একটা মুহূর্তে না চাইতো হেসে ফেল রুদ্র, কিন্তু সে হাসির শব্দ হলো না কোনো। ছেলেটা ছুচকামড়ে ধরে হাসছে নিঃশব্দে। অনেক তখন ফের বলল, যাক, অবশেষে তাহলে এহসান বাড়ির ছেলে থেকে জামাই হচ্ছে খুব শীঘ্রই। দূর, কেন প্রতিবার আমার সাথে এমন হয়? ইস, কি ইচিংটাই না হচ্ছে পিঠে। এখন কাকে বলি একটু চুলকে দিতে? একা একা উঠানের এক পাশে চেয়ারে বসে বিড়বিড় করছে অরিন। মেয়েটার আবার এই এক জ্বালা, হাতে মেহেদি লাগাতে দেরি, তার শরীরে ইচিং শুরু হতে দেরি নেই। মাঝে মধ্যে মেয়েটা ভেবেই পায় না এসব কি আদৌ অ্যালার্জির সমস্যা নাকি অন্য কিছু। অরিন এবার মুখ ফুলে বসে আছে, পেট কেমন মোচড় দিচ্ছে ক্ষুধয়। মেহেদি দিতে বসায়, না খেয়ে বসে পড়ে মেয়েটা। এখন তার ফল ভোগ করছে, পেটে ইঁদুর ছুঁচো করছে। আশেপাশে একবার নজর বুলায় মেয়েটা, না কাউকেই তেমন দেখা যাচ্ছে না। আর দেখবি বা কিভাবে, সবাই তো যার যার কাজে ব্যস্ত। বাবা চাচারা মিলে মেহমানদারিতে ব্যস্ত, মা চাচিরা হয়তো খাবার সার্ভে, আর আশেপাশের মেয়েগুলো রুহিকে নিয়ে ব্যস্ত। অরিন এসব ভাবতে ভাবতেই একটা ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে। অনেক তখনই এসে হাজির হয় উঠোনে। বনুকে এভাবে একা বসতে থাকতে দেখে এক প্রকার ছুটে আসে ছেলেটা। বোনের গালে হাত রেখে বলল, বনু, এখানে কি করছিস? আর এমন মন খারাপ কেন তোর? কেউ কিছু বলেছে? বলে থাকলে একবার বল আমায়। অরিন তৎক্ষণাৎ ডানে বামে মাথা নাড়ল, ভাইয়ের চোখের দিকে তাকে মেকি কাঁদো কাঁদো ভাব নিয়ে বলল, ভাইয়া খুব ক্ষুধা পেয়েছে, পেটটাও কেমন মোচড় দিচ্ছে। বোনের মুখে এহেন কথায় ব্যতিব্যস্ত হয়ে পড়লো ছেলেটা। বোনের মুখটা দু হাতের আজলায় নিয়ে বলল, সে কি রে, এত ক্ষুধা পেয়েছে তবুও এখানে বসে কেন আছিস? ভেতরে চলে আসতে, আমি না হয় আম্মু খাইয়ে দিত। কি করে হাঁটবো বলো? আমি তো শাড়ি পরে ঠিকঠাক হাঁটতে পারি না, শাড়িটা একটু ধরে হাঁটতে হয়। তাছাড়া দু হাত ভর্তি মেহেদি দেয়া, যা কিনা এখনো শুকোয়নি। মিনমিনের স্বরে কথাগুলো বলল অরিন। এদিকে বোনের এমন অসহায়ত্ব দেখে কষ্ট লাগলো ছেলেটার। সে কাল বিলম্ব না করে অরিনকে পাজা কুলে তুলে নেয়, অতপর হেঁটে চলে যায় ঘরের ভিতর। বসার ঘরের উপস্থিত সকলে ভাই বোনের এমন কাণ্ডে মুগ্ধ চোখে তাকিয়েছেন। কেউ কেউ হয়তো ইতিমধ্যে ফিসফাস চালাচ্ছেন নিজেদের মতো করে। এই দেখি, একটু সাইড দিন। আন্টি, একটু সরে দাঁড়ান প্লিজ। এই যে ছোটবাবু, একটু সাইড দাও ভাইয়া। এই যে আসতে, আমার বোনের মেহেদি নষ্ট হবে। একের পর এক সতর্ক বার্তা ছুটছে অনেক উদ্দেশ্য। লোক সমাগম থেকে নিজের বোনের হাতের মেহেদিটাকে অক্ষত রাখা। অরিন বেশ এনজয় করছে ভাইয়ের কোলে চড়াটা। শেষবার কবে এমন কোলে চড়েছে মনে নেই তার। মিনিট খানেক বাদে অনেক অরিনকে একটি চেয়ার টেনে বসিয়ে দেয়। দৃষ্টি সরিয়ে সামনে ফেলতে চক্ষুগোচর হয় রুদ্রকে, যে কিনা তাদের মুখোমুখি চেয়ারে বসে রুহিকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে খাবার। রুহিও গাল ভর্তি খাবার নিয়ে মন মতো চিবোচ্ছে। অনেক একবার সেদিকে তাকে দৃষ্টি সরিয়ে নেয়, পরক্ষণই বোনের জন্য ভাত নিয়ে তাকে সযত্নে খাইয়ে দিতে থাকে। রুদ ভাই, তাড়াতাড়ি চলো, অরিপু বাথরুমে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, খুব কান্না করছে। আপু হয়তো খুব ব্যথা পেয়েছে। একদমই কথাগুলো বলেই থামলো পুতুল। তা শুনে মুহূর্তে বিচলিত হয়ে উঠে রুদ্র। পুতুলকে এক প্রকার উপেক্ষা করে ছুটে চলে আসে বাড়ির ভেতরে। এতক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল সেটা। গ্রাম হয় নেটওয়ার্ক ব্যাপক সমস্যা। প্রায় ঝড়ের বেগে ছুটে আসে রুদ্র। অরিনের ঘরের সামনে এসে দেখতে পায় বাড়ির মানুষের উপচে পড়া ভিড়। রুদ্রের বুকটা খানি কেঁপে উঠল, চোখ দুটো হয়ে উঠে তৃষ্ণার্ত। সে তৃষ্ণা বুঝি মেয়েটাকে না দেখা অবধি কিছুতেই মিটবে না। রুদ্র ধীর গতিতে এগিয়ে আসে, চোখ বুলিয়ে সামনে তাকাতে দেখতে পায় অরিনকে। মেয়েটা কেমন অনেকের কোলে পড়ে ফুপে ফুপে কাঁদছে। তার অমন কান্না দেখে রুদ্রের বুকটা থক করে উঠল। সে জিজ্ঞেস করল, কিভাবে হয়েছে এমন? অনেক মাথা তুলে তাকালো। ছেলেটার চোখ দুটো কেমন লাল হয়ে আসছে। হয়তো বোনের কান্না এবং ব্যথা তারও হৃদয় আঘাত এনেছে। হয়তো সেই আঘাতে ছেলেটা নিজের অশ্রুধারাগুলো আটকে রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। অনেক গলা পরিষ্কার করে বলে উঠছে, বনুকে খাবার খাইয়ে ঘরে রেখে গিয়েছিলাম। এরই মধ্যে হুট করে ও চিৎকারে ছুটে এসে দেখি ও বাথরুমের মেঝেতে পড়ে আছে, পাশেই ছোপ ছোপ রক্তের দাগ, হয়তো কেটে গেছে কোথাও। কথাটা বলতে বলতে বেশ কয়েকবার থামলো ছেলেটা। মনে হচ্ছে এইটুকু কথা বলতে বেশ পেক পোহাতে হয়েছে তাকে। রৌদ্র তৎক্ষণাৎ চোখ দুটো বন্ধ করে নিল, হাত দুটো মুষ্টিবদ্ধ করলো অলক্ষ্যে, ছোট গোল করে নিঃশ্বাস ফেলে বলা, তোমরা সবাই বাইরে যাও, আমি ওর ড্রেসিং করিয়ে দিচ্ছি। ছেলেটা
বলেই সেটা চলে যায় নিজের রুমে প্রয়োজনীয় সরঞ্জাম নিতে। এদিকে অনেক একবার কিছু বলতে চাইল, কিন্তু পরক্ষণেই কি মনে করে আর বলল না। বোনের মাথাটাকে আলতো হাতে কোল থেকে নামিয়ে বালিশে রাখলো, তারপর উঠে চলে গেল কান্নারত মায়ের কাছে। আম্মু চলো বাইরে যাই, রোদ ভাই ওর ড্রেসিংটা করাক। শুনলেন না রাফিয়া বেগম, ঠায় দাঁড়িয়ে রইলেন এক জায়গায়। আসলে মায়ের মন কি আর অত শত বোঝে। স্ত্রীর এমন অবস্থা দেখে সাব্বির সাহেব এগিয়ে এলেন স্ত্রীর কাঁধে আলতো করে হাত দিয়ে নিজের সঙ্গে করে বাইরে নিয়ে আসলেন। একে একে সকলে ঘর থেকে বেরিয়ে গেল আলগোছে। প্রায় মিনিট খানেক পর রোজরও আসে, হাতে ফার্স্ট এড বক্স আর প্রয়োজনীয় সরঞ্জামগুলো বিছানায় রেখে অন্যের মাথায় আলতো হাত রেখে জিজ্ঞেস করে, জান বাচ্চা, খুব ব্যথা হচ্ছে? আলতো মাথা নাড়ে মেয়েটা। তা দেখে রোদ্র আবারও প্রশ্ন করে, কোথায় লেগেছে বলতো, আমি তাড়াতাড়ি ওষুধ লাগিয়ে দিই। কথাটা শুনে নড়েচড়ে বসলো অরিন। হাত দিয়ে শাড়ির আঁচলটা আরেকটু টেনে এনে বসে রইল কাছামাছু হয়ে। রোদ্র ভ্রুকুটি করে তাকিয়ে রইল। সবটা বলল, এমন করলে কিভাবে হবে সোনা, একটু বল কোথায় লেগেছে। না। এবারও নিশ্চুপ মেয়েটা। তা দেখে রোদ্র ফস করে নিঃশ্বাস ফেল, গলায় গাম্ভীর্যতা ঢেলে বলল, দেখ হরি, এই মুহূর্তে আমি শুধুই একজন ডক্টর আর তুই রোগী। একজন রোগীর সেবা করাই ডক্টরের কর্ম, তাই প্লিজ কোঅপারেট উইথ মি।